এই ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ ডাটা টাইপ জাভাস্ক্রিপ্টের অ্যারে নিয়ে পুরোপুরি ডিটেল জানবো। তো এর আগে আমরা অ্যারে নিয়ে অলরেডি ধারণা পেয়েছি, ওভারভিউ পেয়েছি। এবার আমরা একটু ডিটেল জানবো। আমরা জানি অ্যারেগুলো দেখতে এরকম হয়, তাই না? এই যে যেমন আমরা কার্স অ্যারের এক্সাম্পল এর আগেও দেখেছিলাম, যেটা হচ্ছে লিস্ট অফ ভ্যালুজ এবং এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, ঠিক আছে? এবং অ্যারের এই ভিতরের প্রতিটা জিনিসকে অ্যারে এলিমেন্ট বলা হয়, ঠিক আছে? এটা আমরা অলরেডি জানি এবং এটাও জানি যে অ্যারের প্রতিটা এলিমেন্ট শুরু হয় 0 ইন্ডেক্স থেকে। এগুলো হচ্ছে, এটা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স। এবং যদি আমি এই ভলভোটাকে পেতে চাই তাহলে কার্স, তারপরে আমাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে 0 1, তাহলে 1 কার্স 1 হচ্ছে ভলভো, ঠিক আছে? আচ্ছা, এটুকু আমরা জানি। হোয়াট ইজ অ্যান অ্যারে? তারপরে আবার বলছে অ্যান অ্যারে ইজ এ স্পেশাল ভ্যারিয়েবল হুইচ ক্যান হোল্ড মোর দ্যান ওয়ান ভ্যালু অ্যাট এ টাইম। একই সাথে একাধিক ভ্যালু হোল্ড করতে পারে। ইফ ইউ হ্যাভ এ লিস্ট অফ আইটেমস, আমি অলরেডি বলেছি, স্টোরিং দ্য কার্স ইন এ সিঙ্গেল ভ্যারিয়েবলস কুড লুক লাইক দিস। এই যে এইভাবে যদি অ্যারে না ইউজ করতাম তাহলে আমাকে এরকম 3টা কার ভ্যারিয়েবল ইউজ করতে হতো। হাউএভার হোয়াট ইফ ইউ ওয়ান্ট টু লুক থ্রু দ্য কার্স অ্যান্ড ফাইন্ড এ স্পেসিফিক, আচ্ছা বলছে হাউএভার হোয়াট ইফ ইউ ওয়ান্ট টু লুক থ্রু দ্য কার্স অ্যান্ড ফাইন্ড এ স্পেসিফিক ওয়ান। যদি এমন হয় যে আপনাকে প্রত্যেকটা কারের মধ্য দিয়ে লুপ করে করে যেতে হবে, মানে আপনি কোনোভাবে আপনি তো আলাদা আলাদা করে এভাবে লিখেছেন, তাই না? কিন্তু আপনাকে যদি এমন করতে হয় যে ধরেন এখানে এরকম আপনার 500 কার আছে, এখন আপনি চাচ্ছেন লিস্ট অফ এই 500টা কারের মধ্যে আপনি প্রোগ্রামেটিক্যালি লুপ করে করে যাবেন। প্রথমে মানে ফার্স্টে প্রথমটায় যাবেন, তারপরে সেকেন্ডটায় যাবেন, তারপরে থার্ডটায় যাবেন। তো সেটা আপনি এরকম আলাদা ভ্যারিয়েবল হলে কিভাবে যাবেন? সেই জন্য আপনার অ্যারে প্রয়োজন হবে। সো অ্যারের লিস্টটা মধ্যে দিয়ে লুপ করে করে যাওয়া যায় প্রোগ্রামেটিক্যালি, হ্যাঁ? তো সেটাই আমরা দেখবো যে কিভাবে যাওয়া যায়, সেগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো। তো অ্যারে ক্রিয়েট করার উপায় হচ্ছে, সিনট্যাক্সটা হচ্ছে এরকম। অ্যারের একটা ভ্যারিয়েবল যেভাবে আমরা লিখি সেরকম একটা নাম দিতে হবে এবং ইজুকাল টু এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে দিয়ে আইটেমগুলো লিখতে হবে, যেমন এইটা। স্পেসেস অ্যান্ড লাইন ব্রেকস আর নট ইম্পর্টেন্ট, এ ডিক্লারেশন ক্যান স্প্যান মাল্টিপল লাইনস। আপনি এই অ্যারের মধ্যে মাল্টি লাইনও করতে পারেন। এদের মধ্যে কমার পরে, কমা মাস্ট আপনাকে দিতে হবে। কমার পরে আপনি এই জায়গায় যত খুশি স্পেস দেন, কোনো সমস্যা নেই। বাট কখনোই সেটা করবেন না। কেন? কোন পাগলে সেটা করবে? ডেফিনেটলি একটা স্পেস দিয়ে কোলন দিয়ে লিখবেন, কমা দিবেন। সো অ্যাজ লং অ্যাজ কমা আছে, তারপরে আপনি স্পেস দেন, ট্যাব দেন, কোনো কিছু ম্যাটার করবে না। আচ্ছা, ইউ ক্যান অলসো ক্রিয়েট অ্যান অ্যারে অ্যান্ড দেন প্রোভাইড দ্য এলিমেন্টস। আচ্ছা, আপনি প্রথমে এভাবেও অ্যারে তৈরি করতে পারেন। সেটা হচ্ছে প্রথমে একটা অ্যারের এরকম ব্ল্যাঙ্ক থার্ড, মানে এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক অ্যারে। আপনি এরকম একটা ব্ল্যাঙ্ক অ্যারে নিতে পারেন, জাস্ট থার্ড ব্র্যাকেট দিয়ে, কিচ্ছু নাই এলিমেন্ট। এরপরে আমরা জানি অ্যারের প্রতিটা এলিমেন্ট, হ্যাঁ, আমরা চাইলে অ্যাক্সেস করতে পারি, যেমন কার 0, কার 1 এভাবে। সো আপনি সরাসরি কার 0 ইজুকাল টু সাব, কার 1 ইজুকাল টু ভলভো এভাবেও লিখে দিতে পারেন, ঠিক আছে? সো এটা একটা দেখলাম আমরা। ইউজ দ্য জাভাস্ক্রিপ্ট কিওয়ার্ড নিউ, এবং এটাও স্ট্রিং এবং নাম্বারের মতো রেকমেন্ডেড না, কারণ এটা স্লো করে ফেলবে। সেই একই কথা। আচ্ছা, অ্যাক্সেসিং অ্যারে এলিমেন্টস, ইউ অ্যাক্সেস অ্যান অ্যারে এলিমেন্ট বাই রেফারেন্সিং টু দ্য ইন্ডেক্স নাম্বার। এটা আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলেছি, সেটাই আবার তারা ডকুমেন্টেড করেছে। চেঞ্জিং অ্যান অ্যারে এলিমেন্ট, আমরা কোনো অ্যারে এলিমেন্ট যদি চেঞ্জ করতে চাই তাহলে এটা আমরা করতে পারি। ক্রিয়েট করার সময়ও আমরা আসলে 0 নাম্বার ইন্ডেক্স এভাবে যেমন দিতে পারি, সেরকম ধরেন অ্যারের 0 নাম্বার ইন্ডেক্সে ধরেন আপনার সাব আছে, আপনি যদি 0 নাম্বার ইন্ডেক্সকে চেঞ্জ করতে চান এরকম করে করতে পারেন, ঠিক আছে? অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অ্যাক্সেস দ্য ফুল অ্যারে, যদি আপনি ফুল অ্যারেটা অ্যাক্সেস করতে চান, এতক্ষণ তো অ্যারের একটা একটা এলিমেন্ট অ্যাক্সেস করার কথা বলছিলাম। ফুল অ্যারে যদি আপনি অ্যাক্সেস করতে চান, উইথ জাভাস্ক্রিপ্ট দ্য ফুল অ্যারে ক্যান বি অ্যাক্সেসড বাই রেফারেন্সিং টু দ্য অ্যারে নেম, ঠিক আছে? যেমন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ডেমো ডট ইনার এইচটিএমএল ইজুকাল টু কার্স, এভাবে আমরা দিয়ে দিতে পারি। সো এই জিনিসটা আমি একটু আপনাদেরকে করে দেখাই যে আসলে কি আউটপুটটা আসে। সো আমরা ধরেন যেটা করতে পারি, আমরা এইটা যেহেতু এখানে রেখেছি, সো আমরা এখন এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আচ্ছা তাহলে এখানে আমাকে ডেমো নামে একটা ধরেন পি, আমি এভাবে লিখি পি আইডি ইজুকাল টু ডেমো, একটা ব্ল্যাঙ্ক পি রেখে দিলাম, পি ট্যাগ। সো এটার আইডি হচ্ছে ডেমো। সো সেটাকে আমি ধরেছি ডেমো দিয়ে, এবং সেটার ইনার এইচটিএমএল এর মধ্যে আমি অ্যারেটা বসিয়ে দিয়েছি। তাহলে আমরা দেখি আমাদের আউটপুট কি আসে। এই যে সাব ভলভো বিএমডব্লিউ, দেখেন কমা সেপারেট করে সে দেখিয়ে দিচ্ছে। সো অ্যারেটাকে প্রিন্ট যখন আমি করে ফেলতেছি, মানে আমার ব্রাউজারে, তখন সে কমা দিয়ে দিয়ে এলিমেন্টগুলো এভাবে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? সো এটাও আপনারা আইডিয়া পেয়ে গেলেন আর কি। আচ্ছা, অ্যারেজ আর অবজেক্টস, খুবই ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? আমরা ধরেন আমি আপনাদেরকে লাইভ দেখাই যে একটা অ্যারে আমরা তৈরি করলাম, ঠিক আছে? আমি যদি এখন console.log টাইপ অফ কার্স এটা দেই, আপনি তো এটা অ্যারে তৈরি করেছেন, কিন্তু আপনি যখন এটা ব্রাউজারে আউটপুট দেখবেন এটা টাইপ হচ্ছে অবজেক্ট।
আমি আপনাদেরকে বলেছি জাভাস্ক্রিপ্টে সবকিছুই অবজেক্ট। স্ট্রিংকে যখন আমরা নিউ সিনট্যাক্স দিয়ে লিখি তখন সেটা অবজেক্ট হয়ে যায়, তাই না? টাইপ নাম্বারও তাই হয়ে যায় এবং তার মধ্যে সুপার পাওয়ার ভর করে, তার মধ্যে প্রপার্টিজ অ্যাভেলেবল হয়, মেথড অ্যাভেলেবল হয়। একইভাবে অ্যারেগুলোকেও জাভাস্ক্রিপ্ট অবজেক্ট দিয়েই বানিয়েছে, ঠিক আছে? সো যার কারণে অ্যারের টাইপটাও অবজেক্টই, ঠিক আছে? তো এই জিনিসটা মনে রাখবেন। সো তার মানে অ্যারের মধ্যেও তাহলে বিভিন্ন মেথড অ্যাভেলেবল হয়ে যাবে, সেটা আমরা সামনে দেখতে পাবো। সো সেটাই এখানে বলেছে যে অ্যারেজ আর স্পেশাল টাইপ অফ অবজেক্টস, টাইপ অফ দিয়ে করলে এটা এরকমই হবে। অ্যারেজ ইউজ নাম্বারস টু অ্যাক্সেস ইটস এলিমেন্টস, ইন দিস এক্সাম্পল পার্সন 0 রিটার্নস অন, এটা তো আমরা অলরেডি জানি। অবজেক্টস ইউজ নেমস টু অ্যাক্সেস ইটস মেম্বার্স, ইন দিস এক্সাম্পল পার্সন ডট। আচ্ছা, এটা আমরা অবজেক্টের ক্ষেত্রে দেখেছিলাম যে অবজেক্ট এবং অ্যারের মধ্যে পার্থক্য, যে এই অ্যারের এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে হলে আমাকে দিতে হবে পার্সন তারপরে 0 এই থার্ড ব্র্যাকেট দিয়ে, আর অবজেক্টের ক্ষেত্রে আমাদেরকে ডট দিতে হবে যে পার্সন ডট ফার্স্ট নেম, অথবা অবজেক্টের এই ফার্স্ট নেমটাকে আমরা অ্যারের মতো করেও নিতে পারি, পার্সন তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে স্ট্রিং এর মতো করে কোড দিয়ে ফার্স্ট নেম, সেটাও হতে পারে, ঠিক আছে? এটা আমরা অলরেডি অবজেক্টে দেখেছি। অ্যারে এলিমেন্টস ক্যান বি অবজেক্টস, এটা আরেকটা ইম্পর্টেন্ট কথা। খেয়াল করেন, আমরা এই যে অ্যারের এলিমেন্টগুলো এক একটা এলিমেন্ট নিয়েছি, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এই এলিমেন্টগুলো ইটসেলফ অবজেক্ট হতে পারে। এরা যে সবসময় স্ট্রিংই হতে হবে এনিথিং হতে পারে। একটা অ্যারের এলিমেন্ট আর একটা অ্যারেও হতে পারে, একটা অ্যারের এলিমেন্ট একটা অবজেক্টও হতে পারে, নাম্বারও হতে পারে, এনিথিং হতে পারে, ঠিক আছে? সো এটাই তারা বলতে চাচ্ছে যে অ্যারে হচ্ছে কমপ্লেক্স ডাটা স্ট্রাকচার, অ্যারের এলিমেন্টগুলো অবজেক্টও হতে পারে, ঠিক আছে? সেটাই এখানে বলেছে। এবং দেখেন, জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলস ক্যান বি অবজেক্টস, অ্যারেজ আর স্পেশাল কাইন্ডস অফ অবজেক্টস, বিকজ অফ দিস ইউ ক্যান হ্যাভ ভ্যারিয়েবলস অফ ডিফারেন্ট টাইপস ইন দ্য সেম অ্যারে। শুধু তাই নয়, আপনার যে অ্যারে এলিমেন্টগুলো আছে, এই অ্যারের এক একটা এলিমেন্ট এক এক ডেটা টাইপেরও হতে পারে। যেমন এইটা জন, এটা স্ট্রিং, পরেরটা একটা অবজেক্ট হতে পারে, যেমন এখানেই দেখেন এটা কিন্তু নাম্বার। সো অ্যারের মধ্যে আপনি কি রাখছেন দ্যাট ডাজন্ট ম্যাটার, এরকম কোনো রেস্ট্রিকশন নাই, অ্যাজ লং অ্যাজ আপনি কমা দিয়ে আলাদা করছেন। সো প্রতিটা এলিমেন্ট অবজেক্ট, এবং প্রতিটা এলিমেন্ট অবজেক্টও হতে পারে, প্রতিটা এলিমেন্ট নাম্বারও হতে পারে, স্ট্রিংও হতে পারে। খুবই সিম্পল কথা। সো এখানে তাই করেছে। ধরেন এই যে একটা মাই অ্যারে, তার 0 নাম্বারে একটা ডেট বসিয়ে দিয়েছে, ডেট আরেকটা ডেটা টাইপ, সো ডেটও থাকতে পারে। অ্যারের একটা এলিমেন্ট ফাংশনও হতে পারে। সো এনি টাইপ অফ জিনিস অ্যারের মধ্যে আমরা রাখতে পারি। অ্যারে ইজ সুপার পাওয়ারফুল। অ্যারের সেকেন্ড এলিমেন্টে আমরা আবার মাই কার্ডস, ধরেন মাই কার্ডস আরেকটা অন্য কিছু, হ্যাঁ? সো সেটাও আমরা রাখতে পারি। আচ্ছা, তারপরে বলছে অ্যারে প্রপার্টিস অ্যান্ড মেথডস। তো বললাম যে অ্যারে যেহেতু অবজেক্ট টাইপের জিনিস, তার মধ্যে প্রপার্টিস মেথডস থাকবেই। সো আমরা যেভাবে স্ট্রিং ডট দিয়ে স্ট্রিং এর বিভিন্ন মেথড অ্যাক্সেস করেছি, সেরকম অ্যারেও আমরা এভাবে অ্যাক্সেস করতে পারবো বিভিন্ন মেথড। প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যারের মধ্যে কয়টা এলিমেন্ট আছে সেটা বোঝার জন্য একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে অ্যারে ডট লেংথ। যেমন অ্যারের নাম যদি কার্স হয়, তাহলে কার্স ডট লেংথ, তাহলে আমাকে সে রিটার্ন করবে। যেমন যদি আমি এটার উপরে, এই পার্সনের উপরে চালাই, তাহলে 1টা 2টা 3টা। সো এই পার্সন ডট লেংথ যদি আমি কল করি, তাহলে 3 আসবে, ঠিক আছে? সো এটাই এখানে বলা হয়েছে। আরেকটা হচ্ছে কার্স ডট সর্ট, এটাকে এক্সাম্পল দেওয়া হচ্ছে। আমরা সর্ট পরে ডিটেল দেখবো, আমরা অ্যারে মেথড নিয়ে একটা সেপারেট লেসন করবো এরপরে। সো আপনাকে জাস্ট বুঝিয়ে নিচ্ছি যে আপনি অ্যারের উপরেও এরকম বিভিন্ন মেথড অ্যাপ্লাই করতে পারেন। যেমন কার্স ডট সর্ট, শুনেই বোঝা যাচ্ছে যে এলিমেন্ট যেগুলো থাকবে সেগুলোকে সে একটা পার্টিকুলার ওয়েতে সর্ট করে দিবে, কোনটার পরে কোনটা হবে। ধরেন নীলপাথারি ছিল, ডট সর্ট কল করলে একটা অ্যালফাবেটিক্যালি বা যে ওয়েতে আপনি চান সেইভাবে সে সর্ট করে দিবে। আচ্ছা, লেংথ প্রপার্টি, সেটা আমরা অলরেডি দেখলাম। একই কথা বারবার বলছে, এখানেও একটা যে ডট লেংথ, হ্যাঁ, সেটাই আবার বলেছে রিটার্নস 4। দ্য লেংথ প্রপার্টি ইজ অলওয়েজ 1 মোর দ্যান দ্য হাইয়েস্ট অ্যারে ইন্ডেক্স। আচ্ছা, এটা তো আপনাদের কমন সেন্স, আমরা জানি অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, 0 1 2 3, তাই না? সো এটা হচ্ছে 0, তার মানে 4টা যদি আমাদের এলিমেন্ট থাকে, প্রথমটা 0, তাই না? তো স্বাভাবিকভাবেই তাহলে লেংথ প্রপার্টি তো অলওয়েজ, মানে লেংথ কত, লেংথ আবার কিন্তু 4। সো লেংথ হচ্ছে তাহলে হাইয়েস্ট ইন্ডেক্স যেটা, মানে 0 1 2 3, 3 এর থেকে এক বেশি, সেটাই এখানে বলা হয়েছে। অ্যাক্সেসিং দ্য ফার্স্ট অ্যারে এলিমেন্ট, এটা আমরা অলরেডি জানি। অ্যাক্সেসিং দ্য লাস্ট অ্যারে এলিমেন্ট, আচ্ছা, এইটা হচ্ছে কাহিনী। খেয়াল করেন, আমরা যদি এই ধরেন আপনার একটা অ্যারে আছে, তাই না? সো আপনি যাচ্ছেন ফার্স্ট এলিমেন্ট, তো বুঝলাম পারবেন, হ্যাঁ, ফ্রুটস, তারপরে আপনি 0 দিবেন এরকম। কিন্তু যদি আপনাকে লাস্ট এলিমেন্ট অ্যাক্সেস করতে হয়, আপনি তো এখানে চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে এখানে 4টা এলিমেন্ট আছে, তাই আপনি কি করবেন? লাস্ট এলিমেন্ট অ্যাক্সেস করবো, তাহলে 0 1 2 3, হ্যাঁ। সো তাহলে আপনি কি করবেন? ফ্রুটস 3 দিবেন। কিন্তু আসলে এটা তো একটা ভ্যারিয়েবল,
এটা তো প্রোগ্রামেটিক্যালি চেঞ্জ হতে পারে, পরে কেউ চেঞ্জ করে ফেলতে পারে এটা। বা আপনি যখন এই ফ্রুটস ডট লেংথ কল করেছেন তার আগেই ধরেন আপনার, মানে আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই তাহলে আপনারা একটু ক্লিয়ার বুঝতে পারবেন আরেকটু। ধরেন আপনার এরকম একটা অ্যারে আছে, হ্যাঁ, আপনি প্রোগ্রামের কোনো একটা জায়গায় ফ্রুটস, তারপরে আপনি ধরেন ফ্রুটসের 0123, তো আপনি ফ্রুটসের ফোন নাম্বারে আপনি একটা এলিমেন্ট অ্যাড করে দিয়েছেন ধরেন, হ্যাঁ, ধরেন এটার নাম দিলাম ধরেন অরেঞ্জ, অ্যাপেল, আচ্ছা ব্যানানা, আমি ধরলাম ম্যাঙ্গো, একটা আমি অ্যাড করে দিলাম, হ্যাঁ। এখন আপনি ধরেন কনসোল ডট লগ, এই জায়গাটায় আপনি প্রিন্ট করতে চাচ্ছেন অ্যারের লাস্ট এলিমেন্ট, তো আপনি তখন দেখবেন এটা আমার অ্যারে, রাইট? সো আপনি তখন কি করবেন, লাস্ট এলিমেন্ট, তখন আপনি চিন্তা করবেন 1 0 1 2 3, তাহলে আপনি এখানে 3 বসিয়ে দিবেন, তাই না? সো আপনি তখন লাস্ট এলিমেন্ট এইটা চাবেন, রাইট? সো এই যে ম্যাঙ্গো পাবেন আপনি, কিন্তু এই যে ম্যাঙ্গো, আচ্ছা আমি এখানে আবার ম্যাঙ্গো দিয়েছি, সরি। সো আমি এটাকে ধরেন অন্য একটা কিছুতেই, ধরেন পাইনঅ্যাপেল, এই। সো এখন আপনি এখানে 3 দিয়েছেন, ম্যাঙ্গো পাচ্ছেন, ভালো কথা। কিন্তু আপনি যদি পুরো অ্যারেটাকে এখানে প্রিন্ট করেন, অ্যারের নাম হচ্ছে ফ্রুটস, সো আমরা যদি ফ্রুটস দেখি, লাস্ট এলিমেন্ট কিন্তু ম্যাঙ্গো নয়, পাইনঅ্যাপেল। কারণ আপনার এইটা কল করেছেন আপনি এই অ্যারের দিকে তাকিয়ে, কিন্তু তার মধ্যেই কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। সো এই ওয়েতে কাজ করলে আসলে কিন্তু হবে না, আপনাকে ডাইনামিকভাবে চিন্তা করতে হবে, যেন আমি এমনভাবে অ্যারের লাস্ট এলিমেন্ট অ্যাক্সেস করব যেন ভিতরে চেঞ্জ হলো সবসময় আমি লাস্ট এলিমেন্টই পাই, হ্যাঁ। সো তার মানে আপনাকে ডাইনামিক্যালি অ্যাক্সেস করতে হবে। সেটা আপনি কিভাবে করতে পারেন? কমন সেন্স একটু অ্যাপ্লাই করেন। এখানটায় আমাকে এই জায়গাটায় কি দিতে হয়, একটা নাম্বার দিতে হয়, ইন্ডেক্স নাম্বার, তাই না? তো অ্যারের যে লেংথ সেটা তো আমরা জানি, ফ্রুটস ডট লেংথ, রাইট? সো সেটা কি রিটার্ন করবে সবসময়, অ্যারের নাম্বার অফ কয়টা এলিমেন্ট আছে সেটা, এবং লাস্ট এলিমেন্ট কি হবে সেটা -1, কারণ আমরা জানি লাস্ট এলিমেন্ট, একটু আগেই বলেছি যে লাস্ট এলিমেন্ট হচ্ছে, মানে যখন অ্যারের লেংথ, এই অ্যারেটার লেংথ যদি 5 হয় তাহলে তার লাস্ট এলিমেন্ট কি হয়, 4 হয়, কারণ 0 থেকে যেহেতু শুরু হয়। তার মানে লেংথ থেকে -1 করে দিলেই আসলে লাস্ট এলিমেন্টটা পাওয়া যায়, ঠিক আছে? সেটাই এখানে বলা হয়েছে। সো এটা যখন আপনি করবেন তখন আপনি পাইনঅ্যাপেল পাবেন, হ্যাঁ। সো এর মধ্যে আপনি যতবার খুশি, এর মধ্যে যদি অ্যারে বারবার চেঞ্জ হয়, ধরেন 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, হ্যাঁ, এরকম অনেকগুলো হয়েছে, এবং এটা ধরেন পাইনঅ্যাপেলস, আমি একটা করে এস লাগিয়ে দিই আলাদা রাখার জন্য, একটু ডাবল এস লাগাই, এটাতে ট্রিপল এস লাগাই। এখনও দেখেন আপনি আপনার এই জিনিসটা কিন্তু একই ভ্যালু রিটার্ন করবে, এই পাইনঅ্যাপেলসটা রিটার্ন করে দিবে, দেখেন এই যে, কারণ আপনি এখন অ্যারের লেংথটাকে ডাইনামিক্যালি নিয়ে আসছেন, মানে অ্যারের ইন্ডেক্সটাকে। সো এটা হচ্ছে লাস্ট অ্যারে এলিমেন্ট অ্যাক্সেস করার সিম্পল ওয়ে। লুপিং অ্যারে এলিমেন্টস, এইবার কথা হচ্ছে অ্যারের লুপ কিভাবে আমরা করতে পারি, ঠিক আছে? তো আমরা এখনো ফর লুপ নিয়ে কথা বলিনি, আমরা ফর লুপ নিয়ে আলাদা শিখব, বাট আমি এখনই আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু অ্যারেতে চলে এসেছি, সো আমাকে লুপ আসলে লাগবে। লুপ হচ্ছে, ধরেন এখানে ফ্রুটস নামে একটা অ্যারে নিয়েছে, এবং সেই ফ্রুটসের লেংথ কত, এই অ্যারের লেংথ কত, ফ্রুটস ডট লেংথ, মানে 1 2 3 4, ঠিক আছে? এখন এই ইউএলএলআই এর ব্যাপারটা ভুলে যান, হ্যাঁ। তারা যেটা করেছে, ধরেন আমি ধরেন একটা কাজ করে আপনাদেরকে দেখাই, ধরেন এইটাই আপনার অ্যারের এলিমেন্ট, হ্যাঁ। আপনি চাচ্ছেন আপনার এইচটিএমএল এ, কারেন্টলি আমাদের এইচটিএমএল এ কিছু নাই, হ্যাঁ, কারণ আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ এখানে কিছুই নাই, পিআইডি ডেমো ছাড়া কিছুই লেখা নাই। এখন ধরেন আপনি চাচ্ছেন এই যে অ্যারে এলিমেন্টটা, এই অ্যারেটা, এই অ্যারের সবগুলো এলিমেন্ট আপনি ইউএলএলআই দিয়ে, আমরা জানি এইচটিএমএল এ ইউএলএলআই লিস্ট, হ্যাঁ। সো ইউএলএলআই এর মধ্যে আপনি অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করতে চান, অ্যারেতে যত এলিমেন্ট আছে সব। সো অ্যারের মধ্যে আপনি কি করেছেন না করেছেন তা এইচটিএমএল জানে না, সে চায় ফ্রুটস অ্যারেতে যা আছে সব প্রিন্ট করে দিবে, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আপনাকে ডাইনামিক্যালি তাহলে ফ্রুটস অ্যারেটা অ্যাক্সেস করতে হবে, এবং তার মধ্যে দিয়ে প্রতিটা এলিমেন্টের মধ্যে দিয়ে লুপ করতে হবে। লুপ করা মানে কি, একটা একটা করে যাওয়া, মানে সোজা কথা লুপ মানে হচ্ছে এই অ্যারের মধ্যে ঢুকলাম, ঢুকে বের হব না যতক্ষণ পর্যন্ত সবগুলো শেষ না হয়। প্রথমে প্রথমটায় যাব, তারপরে সেকেন্ডটায় যাব, তারপরে থার্ডটায় যাব, তারপরে ফোর্থটায় যাব, তারপরে আমি লুপ থেকে বের হব। দিস ইজ মাই রুল। সো তাহলে আমাকে যেটা করতে হবে, প্রত্যেকবার যখন আমি লুপ করব, যখন আমি ব্যানানার কাছে আসব, তখন আমি এলআই এর মধ্যে ব্যানানা তৈরি করব, মানে একটা এলআই তৈরি করব, মানে এলআই হচ্ছে, আমি বলতে যাচ্ছি ইউএলএলআই এর যে এলআই, সেই একটা এলআই এর মধ্যে আমি ব্যানানা ঢুকিয়ে দেবো। তারপরে যখন লুপ পরের ইয়েতে ইনক্রিমেন্ট করবে, এক করে বাড়বে, মানে সামনে যাবে, তারপরে সে অরেঞ্জ পাবে, আরেকটা এলআই এর মধ্যে আমি অরেঞ্জ ঢুকাবো, তারপরে আরেকটা এলআই এর মধ্যে আমি অ্যাপেল ঢুকাবো, তারপরে আরেকটা এলআই এর মধ্যে আমি ম্যাঙ্গো ঢুকাবো, ঠিক আছে? সো সেইটা করার জন্য আমাদেরকে লুপ করতে হয়, হ্যাঁ। সো জাভাস্ক্রিপ্টে লুপিং এই প্রথম আপনারা জানবেন, সেটা হচ্ছে ফর লুপ
বলা হয় এটাকে সিনট্যাক্স। এটা নিয়ে আমরা আরো ভালো করে একটা ডেডিকেটেড টিউটোরিয়ালে জানবো। বাট ফর লুপের নিয়ম হচ্ছে এই যে ফর লুপটা প্রথমে বলতে হয় আমি কোন জায়গা থেকে শুরু করব। হ্যাঁ, সো আমাকে কি করতে হবে, আমাকে এই অ্যারের মধ্য দিয়ে লুপ করতে হবে, তাই না? এবং কতক্ষণ পর্যন্ত লুপ করতে হবে, যতক্ষণ পর্যন্ত এই সবগুলো শেষ না হয়। ফর লুপের মধ্যে কয়েকটা জিনিস দিতে হয়। সবার প্রথমে দিতে হয় কোথা থেকে আমি শুরু করব। তো ধরেন আমি শুরু করব, অ্যারে তো 0 থেকে শুরু হয়, সো আমি শুরু করব 0 থেকে। হ্যাঁ, তারপর একটা সেমিকলন দিতে হয়, তারপর আমি একটা স্পেস দিলাম। সেকেন্ডে দিতে হয় কন্ডিশন, কতক্ষণ পর্যন্ত আমার লুপটা চলবে। সো এই অ্যারেটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত এই অ্যারের লেংথ, মানে এই অ্যারের যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, সো তাহলে কি হবে, আচ্ছা তাহলে আমরা যেহেতু 0 থেকে শুরু হচ্ছে তাহলে লেংথ -1 করতে হবে কিন্তু, তাই না? মানে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে। সো আমরা যেটা করব তাহলে এখানে যতক্ষণ পর্যন্ত i লেস দেন অর ইকুয়াল টু, অথবা আমরা লেস দেন দিতে পারি, আমি এখনই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ফ্রুটস ডট লেংথ, যতক্ষণ পর্যন্ত ফ্রুটস ডট লেংথের থেকে ছোট থাকে। এবং থার্ড ইয়েতে বলতে হয় তুমি বাড়াবা না কমাবা। সো আমরা ইন্ডেক্স তো এক এক করে বাড়াবো, সেটাও আমি লিখে ফেলছি আগে, তারপরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এই সো এখন যদি ধরেন এর মধ্যে আমি একটা সিম্পল কনসোল ডট লগ করি এবং আমি যদি এখানে লিখি ফ্রুটস, এটা তো একটা অ্যারের নাম, এবং তার ইন্ডেক্স দিয়ে দিচ্ছি i। যদি আমরা এটাকে সেভ করি, হ্যাঁ, এবং আমরা যদি এখন ব্রাউজারের কনসোলে যাই, দেখেন অ্যারের প্রতিটা এলিমেন্ট এক এক লাইনে প্রিন্ট হয়েছে, মানে এটা একটা কনসোল লগ, এটা একটা কনসোল লগ। বাই দ্য ওয়ে প্রত্যেকটা কনসোল লগ ডিফারেন্ট লাইনে ব্রাউজারে দেখা যায়, ঠিক আছে? সো প্রথম কনসোল লগ, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তো এটা কিভাবে কাজ করছে এবার ভালো করে আপনারা বুঝেন। সেটা হচ্ছে ফর লুপের প্রথম জিনিসটা হচ্ছে কোথা থেকে আমি শুরু করব। এখন ফর লুপে যাওয়ার আগে চিন্তা করেন আমাদের অ্যারেটাকে আমরা কিভাবে ইটারেট করব, একটার পর একটা কিভাবে যাব। এইটা হচ্ছে তার 0 নাম্বার ইন্ডেক্স। তাহলে আমি বাংলায় যদি বুঝি তাহলে কি হবে, প্রথমে আমি 0 নাম্বার ইন্ডেক্সে যাব, হ্যাঁ, এবং সেইটা আমি কনসোল ডট লগ করলাম। এখানে যে কাজটাও তাই হচ্ছে, এখানে শুরুটা করেছি আমি 0 নাম্বার ইন্ডেক্স থেকে। সো যেটা ফর লুপের নিয়ম হচ্ছে, সে প্রথমে দেখবে 0 থেকে শুরু হয়েছে, হ্যাঁ, তখন সে এই ফর লুপের মধ্যে একবার ঢুকবে, কিন্তু ঢোকার আগে সে দেখে নিবে এই যে এর ভ্যালুটা এই কন্ডিশনটা ম্যাচ করে কিনা, তাহলেই ভিতরে ঢুকবে। সো প্রথমে কি, প্রথমবারে সে দেখবে i = 0, তারপরে সে দেখছে যে কন্ডিশনটা মানে 0 লেস দেন ফ্রুটস ডট লেংথ। ফ্রুটস ডট লেংথ বাই দ্য ওয়ে কত, 4, তাই না? তাহলে 0 লেস দেন 4, এই কন্ডিশনটা ট্রু, কারণ 0 তো আসলে 4-এর থেকে ছোট। তাহলে সে ভিতরে ঢুকবে। ঢুকে সে যেটা করবে সেটা হচ্ছে এই যে ফ্রুটস এই যে ফ্রুটস বসিয়েছি না, তো এই সময়টায় এই জায়গাটায় যদি আমি কনসোল ডট লগ i দেই, হ্যাঁ, তাহলে আপনারা দেখবেন কি হয়, দেখেন এই দিলাম। সো এখন আমি ব্রাউজারে গেলাম, দেখেন প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3। কাহিনীটা যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে লুপে ঢুকলো, এই সময় i এর ভ্যালু হচ্ছে 0, কারণ সে আসলে প্রবেশ করতে দিয়েছে, কারণ 0 দিয়ে সে প্রথমে ঢুকছে, এবং 0 লেস দেন 4, সো যার কারণে সে ভিতরে ঢুকছে। এবং কনসোল ডট লগ সে করলো কি, ফ্রুটসের আইটা তো এখন ডাইনামিক, তাই না? সো তখন সে ফ্রুটসের 0 নাম্বার ইন্ডেক্স প্রিন্ট করে দিল। ফ্রুটসের 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে ব্যানানা। সো এইটুকু হচ্ছে 0-র জন্য প্রিন্ট হচ্ছে। এরপরে কি হবে, সেই ফর লুপটা শেষ হবে না, পরে যাবে না। এর নিচে যদি আপনার কোনো লাইন থাকে, ধরেন এখানে আমি একটা লাইন দিয়ে রাখলাম ফিনিশড, হ্যাঁ, এই লাইনে সে যাবে না, সে এই কার্লি ব্রেসের থেকে আবার এখানে চলে যাবে, হ্যাঁ, যে সে এবার কি করবে, এইবার এইটা এক্সিকিউট করবে। লাস্টে যেটা আছে কি আছে, প্লাস প্লাস, মানে i, বা এটাকে আমরা i = i+1ও দিতে পারি। সো i++ আমরা অপারেটর অলরেডি দেখেছি যে সে 1 করে বাড়ায়। সো 0 ছিল, এবার 1 হবে। তারপরে সে চেক করবে আবার কন্ডিশন যে 1 কি 4-এর থেকে ছোট, ইয়েস, তাহলে ভিতরে ঢুকো। ভিতরে ঢুকলো। কনসোল ডট লগ, তখন i এর ভ্যালু কত, এখন 1 বেড়েছে যেহেতু, তাহলে i এর ভ্যালু এখন হচ্ছে 1, তাহলে কনসোল ডট লগ 1 হবে। তাহলে এই যে পরের বারে এই যে 1 এসছে। তারপরে ফ্রুটসের i এর ভ্যালু এখন 1, তাহলে ফ্রুটস 1। সো ফ্রুটস 1 কোনটা, অরেঞ্জ। ক্লিয়ার? এইভাবে এটা চলতে থাকবে। এবং যখন এটা 3 হবে, ধরেন এই যে 3, ফ্রুটস লাস্টেরটা যখন আসলো ম্যাঙ্গো, মানে ফ্রুটস 3 যখন এখানে i এর ভ্যালু 3তেও এখানে মানে 3ও লেস দেন 4, সো তাহলে ফ্রুটস 3 পর্যন্ত আমার প্রিন্ট হয়ে যাবে। ফ্রুটস 3 মানে কিন্তু ম্যাঙ্গো পর্যন্ত, মানে 4 বার কিন্তু এটা ঢুকলো এর মধ্যে। ফাইনালি যখন এটা 3 হয়ে গেছে এই জায়গাটায় এবং ম্যাঙ্গো প্রিন্ট করে ফেলেছে, তারপরে কি করবে, i এর ভ্যালু 1 বাড়াবে, 4 করবে। তারপরে সে কন্ডিশন চেক করতে গিয়ে দেখবে 4 লেস দেন 4, এটা মিলছে না, 4 লেস দেন 4 নয়, 4 = 4।
সো যার কারণে সে এইবার ফর লুপ থেকে বের হয়ে যাবে, তারপরে পরের জায়গায় যাবে। সো আমি আপনাদেরকে সংক্ষেপে বোঝাইলাম, আশা করি বোঝাতে পেরেছি। তো এইভাবে আমরা তাহলে অ্যারের মধ্য দিয়ে লুপও করে ফেললাম। হ্যাঁ, সো এখানে ওরা যে এক্সাম্পলটা দেখিয়েছে সেটা হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে ফর লুপের মধ্যে আমরা আসলে আর কিছুই করছি না, একটা একটা করে যাচ্ছি। ঠিক আছে, এই জিনিসটা মাথাটা প্রথমবারে হয়তো একটু আপনাদের ঘুরবে, বাট একটু মাথা স্থির করে যদি বারবার দেখেন, ফর লুপের কনসেপ্ট একদম ইজি, একটা একটা করে যাচ্ছি। ঠিক আছে, ফর লুপ নিয়ে আমরা ডিটেল শুনবো। তো ওরা যেটা করেছে সেটা যদি আমি এখন ওদের এক্সাম্পলে চলে যাই, ওরা যেটা করেছে দেখেন, ওরা টেক্সট নামে ফর লুপের বাইরে একটা ভ্যারিয়েবল নিয়েছে এবং সেখানে ইউএল জিনিসটাকে টেক্সট আকারে নিয়ে নিয়েছে। কারণ কি, আমাদের যে এইচটিএমএল এর স্ট্রাকচারে আমাদের কি হবে, মানে স্ট্রাকচারটা এরকম হবে না, যদি আমি এখানে একটু লিখে ফেলি, ব্যাপারটা এরকম হবে, ইউএল, আচ্ছা আমি একবারে ইমেট ইউজ করে লিখে ফেলি, ইউএল, হ্যাঁ, তার মধ্যে এলআই ইন্টু ধরেন 4টা আছে, রাইট? সো সো এখানে তাহলে প্রথমে হবে ধরেন ওই মানে ফ্রুট 1 ফ্রুট 2 এরকম আর কি, যে নাম আছে আর কি, ফ্রুট 1, তারপরে হবে ফ্রুট 2, তারপরে হবে ফ্রুট 3, তারপরে হবে ফ্রুট 4, রাইট? সো এটাই তো হবে, কিন্তু ইউএল কিন্তু একবার, আর লাস্টেও ইউএল একবার। সো আমাকে আসলে লুপ করে করে এই জিনিসগুলো আসলে প্রিন্ট করতে হবে, তাই না? একটা মানে প্রতিবার লুপে আমাকে একটা করে এলআই প্রিন্ট করতে হবে, এটাই হচ্ছে মেইন কাজ, প্রতিটা লুপে একটা করে এলআই প্রিন্ট করতে হবে। সো ওরা সেই কাজটাই করেছে, দেখেন লুপ করেছে, এই যে এখানে এফ লেন্থ, সে আসলে ফ্রুটস ডট লেন্থটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে আগে সেভ করে এখানে সেটা করেছে আর কি। সো এফ লেন্থ, এবং সেটাই বেস্ট প্র্যাকটিস, ফ্রুটস ডট লেন্থটা এখানে না দেওয়াটাই ভালো। তাতে যেটা হবে, বারবার কন্ডিশন চেক করার সময় তাকে ফ্রুটস ডট লেন্থ কল করে লেন্থটা ক্যালকুলেট করতে হবে। কিন্তু যদি আপনি একবারে ফার্স্টেই এফ লেন্থ করে রাখেন, তাহলে একটু পারফরমেন্সটা বেটার হবে। যাই হোক, তো সেগুলো অ্যাডভান্স ব্যাপার, এই ব্যাপারগুলো এখন আপাতত ইগনোর করলেও হবে। সো প্রথমে সে লুপে ঢুকলো এবং আগের বারের মতো আমরা যেরকম কনসোল ডট লগ করছিলাম, সে কনসোল ডট লগ না করে সে এই ইউএল এর সাথে কনক্যাটিনেট করে দিয়েছে। আমরা জানি প্লাস ইজুকাল টু মানে কি, টেক্সট ইজুকাল টু টেক্সট প্লাস এই অংশটা। সো টেক্সটের মধ্যে ইউএল ছিল, সো ইউএল প্লাস এলআই, তারপরে ফ্রুটস 0, এলআই শেষ। এইভাবে সে একটা, এবং দেখেন সে যখন সেই 4বার এই লুপটা চালাবে, তাহলে 4টা এলআই কিন্তু প্রতিবার হবে এবং প্রত্যেকটার মধ্যে ফল থাকবে। হ্যাঁ, এবং প্রতিবারই সে টেক্সটের মধ্যে জিনিসটাকে স্টোর করে ফেলছে, প্লাস ইজুকাল টু মানে আগে টেক্সটের মধ্যে টেক্সট ইজুকাল টু টেক্সট প্লাস নতুন জিনিস। সো আগের জিনিসটা কিন্তু টেক্সটের মধ্যে থেকে যাচ্ছে। সো ধরেন প্রথমবারে ইউএল এলআই যেটা হলো, পরের এলআই আসার পরে সে আসলে ইউএল এলআই তারপরের এলআই, এভাবে সবগুলো ঢুকতে থাকছে, ঢুকে ঢুকে আলটিমেটলি টেক্সটটা তৈরি হয়ে যাচ্ছে। সো এই টেক্সটের মধ্যে থাকছে আসলে 4টা এলআই এবং প্রত্যেকটার মধ্যে ফ্রুটসের নাম। ফাইনালি লাস্টে গিয়ে টেক্সট প্লাস ইজুকাল টু ইউএল শেষ করে দেওয়া হয়েছে। তাহলে ফাইনালি আমরা যে টেক্সটটা পাচ্ছি সেটা আসলে আমাদের এই পুরা মার্কআপটা, এই যে মার্ক এইচটিএমএল2, ঠিক আছে? তারপরে সে জাস্ট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি বা কিছু দিয়ে আমরা এই জাস্ট টেক্সটটাকে প্রিন্ট করে দিলেই এইচটিএমএল এর মধ্যে সুন্দর মতো লিস্টটা দেখা যাবে। ঠিক আছে, আচ্ছা এইটা আমরা চাইলে আরেকটা ওয়েও আছে, সেটা হচ্ছে ফর লুপ এভাবে না করে আমরা ফর ইচ নামক আরেকটা ফাংশন ব্যবহার করতে পারি। সেটা এই যে ফর ইচ যেটা করে, ফর ইচ হচ্ছে সে এই ফর ইচ মানে ফরের মতোই কাজ করে কিন্তু একটু অন্যভাবে। সে যেটা করে, আমরা একটা আচ্ছা আমি একটু আপনাদেরকে এখানে দেখাই, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা এই ফরটাকে আমি একটু কমেন্ট আউট করে রাখি। হ্যাঁ, আরেকভাবে আমরা করতে পারি, এই ধরেন লুপটা, হ্যাঁ, অ্যারে যদি হয় ফ্রুটস ডট, তার একটা মেথড আছে, সেটা হচ্ছে ফর ইচ, এই মেথডটা। এবং সুবিধা হচ্ছে এই মেথডের মধ্যে এই ফর ইচ ফাংশনটা কি করবে আসলে সেই জিনিসটা আপনি এখানে বলে দিতে পারেন, ফাংশনের মধ্যে প্যারামিটার আকারে পাস করে দিতে পারেন। সো ফ্রুটস ডট ফর ইচ মানে ফর ইচ শুনেই বোঝা যাচ্ছে প্রতিটার জন্য। সো এটাই যখনই আপনি কল করবেন, সে যেটা করবে সিম্পলি এই ফর ইচের মধ্যে আপনি একটা ফাংশন দিয়ে দিতে পারবেন প্যারামিটার হিসাবে। হ্যাঁ, যেমন দেখেন এখানে তাই দিয়েছে, এই যে একটা ফাংশন, সে আগে মাই ফাংশন একটা ফাংশন নিয়েছে, সেই ফাংশনটা সে এই প্যারামিটারের মধ্যে পাস করে দিয়েছে। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ধরেন আমি একটা নাম দিলাম, ধরেন মাই ফাংশন, ওদের মতোই নাম দিলাম মাই ফাংশন, ঠিক আছে? এই ফ্রুটস ডট ফর ইচ, এবং আমি সিম্পলি এই মাই ফাংশনটা চাইলে এখানে পাস করে দিতে পারি, সেটাই করা হয়েছে। এই যে সো
ফ্রুটস ডট ফর ইচ হচ্ছে, এই ফর ইচটা হচ্ছে অ্যারের উপরে অ্যাপ্লাই করা যায় এরকম একটা ফাংশন। যেরকম স্ট্রিং এর উপরে আমরা নাম্বারের উপরে টু ফিক্সড এরকম জিনিস দেখে এসেছি, স্ট্রিং এর উপরে আমরা দেখে এসেছি কিছু মেথড, এরকম অ্যারের উপরেও আমরা এরকম ফর ইচ মেথড অ্যাপ্লাই করতে পারি। ফর ইচ সিম্পলি যেটা করবে, এই ক্ষেত্রে আমরা ফর ম্যানুয়ালি করেছিলাম, এখানে আমরা চাইলে একটু ডিফারেন্ট সিনট্যাক্সে এভাবে করে দিতে পারি। তাতে যেটা হবে, ফর ইচ সিম্পলি প্রতিটা এলিমেন্টের মধ্য দিয়ে যাবে এবং প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে সে জাস্ট এই ফাংশনটা কল করে দিবে তার জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে সিম্পল ব্যাপার। সো এখানে দেখেন, এই যে মানে আমি যদি আরেকবার একটু আপনাদেরকে বলি যে প্রতিটা এলিমেন্টের মধ্য দিয়ে সে যাবে, মানে প্রথমে সে ব্যানানার কাছে যাবে, হ্যাঁ, সে এই ব্যানানার জন্য মাই ফাংশন একবার কল করবে এবং যখন সে মাই ফাংশন কল করবে, এটা কিন্তু ফাংশন কল করতে, এই জায়গাটায় কিন্তু আমরা ফাংশনের রেফারেন্সটা পাঠিয়ে দিয়েছি, মানে এই জায়গায় কিন্তু আমি ফাংশন কল করে দিই নাই। আমি বলেছি ভাই তুমি যখন প্রত্যেকটা এলিমেন্টের মধ্য দিয়ে যাবা তখন মাই ফাংশন নামক আমি একটা ফাংশন লিখে রেখেছি, সেইটা প্রত্যেকটা এলিমেন্টের উপরে কল করে দাও। সো সে সেটাই করবে, ফরের মতোই সে যাবে এবং এই ফাংশনটা কল করে দিবে। এটা হচ্ছে ফাংশনাল অ্যাপ্রোচ। আগের বারে আমরা ম্যানুয়ালি করেছিলাম, এবার আমরা একটা কাজকে ফর ইচের মধ্যে পাঠিয়ে দিচ্ছি যে ভাই তুমি প্রত্যেকটার মধ্যে দিয়ে যাবা এবং প্রত্যেকটার জন্য তোমাকে এই কাজটা করতে হবে। সো সে যেটা করবে, সে প্রথমে ব্যানানার কাছে যাবে, ব্যানানার জন্য সে মাই ফাংশন কল করবে এবং মাই ফাংশন যখন সে কল করবে তখন সে মাই ফাংশনের মধ্যে প্যারামিটার আকারে সে ভ্যালুটাকেও দিয়ে দিবে, মানে এই ব্যানানাকে দিয়ে দিবে। সো আমরা আসলে এই মাই ফাংশনের বডিটা যখন লিখছি, আমরা অলরেডি জানি এটা হচ্ছে ফাংশনের ডিক্লারেশন, মানে এটা হচ্ছে ফাংশনের কাঠামো, কিন্তু কল হয়েছে কিন্তু মানে করবে কিন্তু আসলে এই ফর ইচ নিজে। ঠিক আছে, সো ফর ইচ করবে কি প্রত্যেকটার মধ্যে দিয়ে যাবে, এটা কিন্তু আমরা কল করব না, জাভাস্ক্রিপ্ট কল করে দিবে। সে শুধু এই ফর ইচের কাজ হচ্ছে প্রত্যেকটার মধ্যে দিয়ে যাওয়া এবং সে জাস্ট ইনস্ট্রাকশন যেটা ফলো করবে সেটা হচ্ছে এই কাজটাকে সে কল করে দিবে উইথ দ্যাট কারেন্ট ভ্যালু। যেমন প্রথমে ব্যানানার কাছে যাবে, সেই ব্যানানার জন্য সে একবার মাই ফাংশন কল করে দিবে উইথ দ্যাট ভ্যালু। তার মানে ব্যানানার জন্য এই জায়গাটায় ভ্যালু হবে হচ্ছে ব্যানানা, ভ্যালুর মানে এই ভ্যালু জিনিসটার, এই প্যারামিটারটার ভ্যালু হবে ব্যানানা। যখন এটাই ফর ইচ আবার অরেঞ্জের জন্য যাবে, সে আবার এই মাই ফাংশনটা কল করে দিবে বাট উইথ দ্যাট ভ্যালু অরেঞ্জ, তখন এই ভ্যালুর মানে মান হবে অরেঞ্জ। ক্লিয়ার? সো আমরা যদি আপনি যদি দেখতে চান এটা কিভাবে কাজ করছে, তাহলে console.log আমরা যদি জাস্ট ভ্যালু করে রাখি, তাহলে আপনারা দেখেন আউটপুট কি আসে। এই যে দেখেন, সে প্রত্যেকটা ভ্যালু এই যে প্রথমবারে ব্যানানা, তারপরে অরেঞ্জ, তারপরে অ্যাপেল, তারপরে ম্যাঙ্গো, ফাইনালি গিয়ে এই ফিনিশটা কল হয়েছে। সো তার মানে ফর ইচও আলটিমেটলি হ্যাং করে রেখেছিল। ফর যেভাবে এই জায়গাটুকুকে হ্যাং করে রেখেছিল পুরো শেষ করে তারপরে console.logটা প্রিন্ট করেছিল, ফর ইচও তাই। সে এখানে হ্যাং করে রাখবে, প্রত্যেকটার মধ্যে দিয়ে যাবে, এই ফাংশনের মধ্যে যা লেখা আছে সেই কাজটা কমপ্লিট করবে, তারপরে এই ফর ইচের কাজ শেষ হবে এবং ফিনিশড হবে। সো ফর ইচ একটু বেশি ইউজ হয়, অ্যারের ক্ষেত্রে সবসময় ফর ইচ ইউজ করবেন, কারণ এটা অনেক ক্লিনার সিনট্যাক্স। দেখেন আপনাকে লেংথ দিয়ে এই যে i=0 কত কিছু করে করা লাগলো না, আপনি জাস্ট বলবেন ফ্রুটস ডট ফর ইচ, সেই ইন্টেলিজেন্টলি যতক্ষণ পর্যন্ত অ্যারেটা শেষ না হয় সে চালাতে থাকবে। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা অ্যারেটার শেষ কোথায় হবে সেটা কিন্তু আমরা আবার নিজেরা ডিফাইন করে দিয়েছিলাম, যে যতক্ষণ পর্যন্ত ফ্রুটস ডট লেংথ সমান না হবে ততক্ষণ পর্যন্ত তুমি করতে থাকবা। বাট এখানে সেটার দরকার হয়নি, এটা অ্যারের নিজস্ব মেথড, যার কারণে সে নিজেই নিজের এলিমেন্টগুলো সম্পর্কে জানে, সে প্রতিটার মধ্যে দিয়ে যাবে এবং ম্যাঙ্গো পর্যন্ত সে যাবে নিজেই, যে তার কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গায় গিয়ে সেই মাই ফাংশনটাকে কল করে দিবে এবং কল করার সময় সে জাস্ট মাই ফাংশনের মধ্যে, আমরা জানি ফাংশন এইভাবে কল করতে হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, সে ভ্যালু হিসাবে কারেন্ট এলিমেন্টটা পাঠিয়ে দিবে। কারেন্ট এলিমেন্ট বলতে প্রথম লুপে ব্যানানা, তারপরের বার অরেঞ্জ, তারপরের বার অ্যাপেল, তারপরের বার ম্যাঙ্গো। ঠিক আছে, তো যার কারণে আমরা 4 বার 4টা জিনিস পাচ্ছি, 4টা কনসোল লগ পাচ্ছি। ঠিক আছে, যার কারণে নিচে নিচে আমাদের ব্রাউজারে এটা আসছে। ঠিক আছে, সো আশা করি একটা ধারণা দিতে পেরেছি, আপনারা নিজেরা আরেকবার পড়লে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। এবার বলছে দ্য ইজিয়েস্ট ওয়ে টু অ্যাড এ নিউ এলিমেন্ট টু অ্যান অ্যারে ইজ ইউজিং পুশ মেথড। আচ্ছা, সো অ্যারের আরেকটা মেথড সম্পর্কে আমরা জানবো, সেটা হচ্ছে খুব কমন জিনিস, সেটা হচ্ছে পুশ মেথড। আমরা যদি এই অ্যারেতে একটা এলিমেন্ট অ্যাড করতে চাই, হ্যাঁ, তাহলে আমরা জাস্ট লিখবো ফ্রুটস ডট পুশ। দেখেন পুশ মানে কিন্তু ঢোকানো, তাই না? সো লেমন, যখন আপনি এই কাজটা করবেন, এই যে আমরা একটু দেখি আউটপুটটা, যখন আপনি পুশ করবেন, এই যে যেমন ট্রাই বাটনে চাপ দিলে দেখেন লাস্টে গিয়ে সে পুশ করবে, পুশ হচ্ছে লাস্টে গিয়ে অ্যাড হবে। ক্লিয়ার? নিউ এলিমেন্ট ক্যান অলসো বি অ্যাডেড টু অ্যান অ্যারে ইউজিং দ্য লেংথ প্রপার্টি। আরেকটা ওয়েতে আপনি পুশ করতে পারেন, সেটা হচ্ছে এই যে ফ্রুটস, হ্যাঁ, ফ্রুটসের 1 2 3 0 1 2, হ্যাঁ, সো তার মানে কি 0 1 2 হচ্ছে 0 1 2, কিন্তু লেংথ কিন্তু 3, তার মানে
3 নাম্বার পজিশন সবসময় ফ্রুটস ডট লেংথ পজিশনে আমরা যদি একটা এলিমেন্ট বসিয়ে দিই তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। সো যেমন এক্ষেত্রে 0, 1, 2 কিন্তু লেংথ হচ্ছে 3, তাহলে আমরা 3 নাম্বার পজিশনে, ফ্রুটসের 3 নাম্বার পজিশন মানে কি ফ্রুটস ডট লেংথ, 3 নাম্বার পজিশনে আমরা লেমন ঢুকিয়ে দিই, সেটাও কিন্তু তাহলে কি হবে, একই কথা হবে। সো এবং এই কাজটা কিন্তু ডাইনামিক্যালি হইলো, কারণ ফ্রুটস ডট লেংথ সবসময় ডাইনামিক্যালি আসবে, আপনি কোনো ফিক্সড ভ্যালু বসাচ্ছেন না, 3 বা 4 এরকম বসাচ্ছেন না, আপনি ডাইনামিক্যালি বলছেন যে একটা অ্যারের ঠিক লেংথ নাম্বার পজিশনে, লেংথ নাম্বার পজিশন মানে লাস্ট পজিশনে, ঠিক আছে, মানে লাস্ট পজিশন মানে 0, 1, 2 তারপরে নতুন এলিমেন্টের পজিশন, সেই জায়গাটায় লেমন বসে যাবে, সেইভাবেও হয়। অ্যাডিং এলিমেন্টস উইথ হাই ইন্ডেক্সেস ক্যান ক্রিয়েট আনডিফাইন্ড হোলস ইন অ্যান অ্যারে। হ্যাঁ, মানে এটা খুবই ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে আপনার এখানে 0, 1, 2 মানে পরপর আছে, কিন্তু আপনি 6 নাম্বার পজিশনে ম্যানুয়ালি লেমন বসালেন, তার মানে 0, 1, 2, 3, 4, 5 তিনটা জায়গায় কিছু না বসায় আপনি 6 নাম্বার পজিশনে লেমন বসালেন, করতে পারবেন। তাহলে কথা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এই পজিশনগুলো কি হবে, এই পজিশনগুলো আনডিফাইন্ড হয়ে যাবে। আনডিফাইন্ড, আমরা জানি আনডিফাইন্ড একটা ভ্যালু, আনডিফাইন্ড হয়ে যাবে। সো আপনি মানে তারপরে যদি আমরা এটা একটু করে দেখি, আমরা এটাকে একটু করে দেখি, আমরা একটা কাজ করি, আমরা ব্রাউজারে একটু করে দেখি এই। সো আচ্ছা, আমি আগে এই জিনিসটা বন্ধ করি, এই পুরোটাই আমি ধরেন মুছে দিলাম এই, এবং এই জায়গাটাতে আমরা ধরেন এই কাজটা করলাম। হ্যাঁ, তাহলে আমাদের যদি আমরা এখন অ্যারেটার দিকে তাকাই, এই দেখেন ব্যানানা, অরেঞ্জ, অ্যাপল, তারপরে দেখেন 3টা এমটি, এটা কনসোল এভাবে দেখাচ্ছে, আমি যেটাকে খুলি এ দেখেন এই যে 0, 1, 2, আচ্ছা এখানে দেখাচ্ছেই না। হ্যাঁ, কনসোলে আসলে একটু প্রিটিফাই করে দেখায়, সুন্দর করে দেখায়, বাট বেসিক্যালি যদি আমরা এখন ফ্রুটস সেটার যদি 0, 1, 2, 3 নাম্বার পজিশন অ্যাক্সেস করতে যাই, এই দেখেন আনডিফাইন্ড। যদি আপনি 4 নাম্বার অ্যাক্সেস করতে যান তাহলেও আনডিফাইন্ড, যদি আপনি 5 নাম্বার অ্যাক্সেস করতে যান তাহলেও আনডিফাইন্ড, আপনি 6 নাম্বারে বসিয়েছিলেন, 6 নাম্বার হচ্ছে লেমন। সো তার মানে আপনার অ্যারেটা এখন হয়ে গেছে ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, আনডিফাইন্ড, 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 তারপরে লেমন। সো এটাকে বলা হয় অ্যারের মধ্যে আনডিফাইন্ড হোল তৈরি করা। সো বি অ্যাওয়্যার অফ দ্যাট, যে আপনি যদি ইন্টেনশনালি না করতে চান, ভুল করে জীবনে ওই কাজ করবেন না। আচ্ছা, এবার আসছি অ্যাসোসিয়েটিভ অ্যারে। হ্যাঁ, মেনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস সাপোর্ট অ্যারেজ উইথ নেমড ইন্ডেক্সেস। আচ্ছা, আমরা অবজেক্টের ক্ষেত্রে দেখেছিলাম যে অবজেক্টের বিভিন্ন প্রপার্টি থাকে, সেগুলো কিন্তু নেমড ইন্ডেক্সের মতো। মানে ধরেন আমরা একটা অবজেক্ট যদি এভাবে মানে দেখেছিলাম এরকম, ধরেন আচ্ছা আপনাদের বুঝতে সুবিধার জন্য আমি একটা কাজ করি, ধরেন পার্সন একটা অবজেক্ট, হ্যাঁ, সেইটার নেম বলে একটা জিনিস থাকে, রাইট, ধরেন আমার নাম দিলাম, ধরেন এজ, হ্যাঁ এজ দিলাম, তারপরে ধরেন কান্ট্রি, এরকম ধরেন দিলাম বাংলাদেশ। হ্যাঁ, এই সো এগুলো কিন্তু সব দেখেন অ্যারেতে কিন্তু আমরা এরকম করে কোনো ইন্ডেক্স কিন্তু আমরা অ্যারেতে ডাইনামিক্যালি ভাবছিলাম 0, 1 এরকম। যেমন ধরেন আমরা যদি একটা অ্যারে চিন্তা করি, ধরেন কনস্ট্যান্ট ফ্রুটস, ওদের এক্সাম্পলটাই নেই, ধরেন ব্যানানা, অ্যাপেল, অরেঞ্জ, এই ক্ষেত্রে কিন্তু আমরা কোনো দেখেন এরকম করে কিন্তু নেম দিইনি কোনো, হ্যাঁ, মানে নেম ভ্যালু পেয়ার করিনি, আমরা জাস্ট বলেছি ব্যানানা, অ্যাপেল, অরেঞ্জ। সো কারণ হচ্ছে আমরা জানি যে এটা হচ্ছে 0, মানে 0-র মানে অ্যারেটা বলতে পারেন এই নেমটা হচ্ছে এখানে 0 আর কি। সো 0, 1, 2 হচ্ছে ওই জিনিসগুলো। কিন্তু আপনি চাইলে এই অবজেক্টের মতো করে অ্যারেকে বানাতে পারেন নেমড ওয়েতে, সেটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ অ্যারে। কীরকম, চেহারা দেখলেই বুঝতে পারবেন। এই যে যেমন পার্সন একটা ব্ল্যাঙ্ক অ্যারে নিয়েছে, পার্সনের 0 নাম্বারে জন দিয়েছে, 1 নাম্বারে ডো দিয়েছে, 2-তে 46 দিয়েছে, পার্সন ডট লেংথ, আচ্ছা পার্সন 0 উইল রিটার্ন জন, ফাইন। আচ্ছা, ইন জাভাস্ক্রিপ্ট অ্যারেজ অলওয়েজ ইউজ নাম্বারড ইন্ডেক্সেস, জাভাস্ক্রিপ্ট ডাজ নট সাপোর্ট অ্যারেজ উইথ নেমড ইন্ডেক্সেস। আচ্ছা, সো জাভাস্ক্রিপ্টে নেমড ইন্ডেক্স সাপোর্ট করে না, কিন্তু ইফ ইউ ইউজ নেমড ইন্ডেক্স জাভাস্ক্রিপ্ট উইল রিডিফাইন দ্য অ্যারে টু অ্যান অবজেক্ট। দ্যাটস হোয়াট আই ওয়াজ ট্রাইং টু সে, যার কারণে আমি আপনাকে অবজেক্ট দিয়ে ঘুরিয়ে আনলাম। ওরা এখানে এইভাবে বলেছে, আফটার দ্যাট সাম অ্যারে মেথডস অ্যান্ড প্রপার্টিস উইল প্রডিউস ইনকারেক্ট রেজাল্টস। ঠিক আছে, সো যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে আমরা ওদের এই কোডটা পুরো কপি করি, এই একটু দেখি। সে প্রথমে একটা ব্ল্যাঙ্ক অ্যারে নিয়েছে, তারপরে আমরা জানি ব্ল্যাঙ্ক অ্যারে এভাবে নিয়ে তার মধ্যে এলিমেন্ট পুশ করা যায় এভাবে। আমরা 0 না দিয়ে সে ফার্স্ট নেম নামক একটা প্রপার্টি মতো করে, যেভাবে অবজেক্টে করতে হয়, ফার্স্ট নেম এভাবে দিয়ে জন দিচ্ছে, পার্সন লাস্ট নেম ডো দিচ্ছে, এজ 46 দিচ্ছে, পার্সন ডট লেংথ যদি এখানে করা হয় তাহলে সেটা দেখা যাবে 0। মানে আমরা একটা কাজ করি, এই জিনিসটাকে আমি ব্রাউজারে নিই,
এই ধরেন আমি এভাবে দিলাম, হ্যাঁ, দিয়ে আমরা যদি এখন পার্সোনালিটির দিকে তাকাই, এই যে দেখেন পার্সোনালি কিন্তু সুন্দর মতো তৈরি হয়েছে যেভাবে আমি চেয়েছি, এজ 46, ফার্স্ট নেম জন, লাস্ট নেম ডো, ঠিক আছে। কিন্তু জিনিসটা আসলে একটা অবজেক্ট হয়ে গেছে, দেখেন এই যে জিনিসটা। কারণ আমরা যদি একটু আপনাদেরকে কনসোলে অবজেক্ট এবং অ্যারের পার্থক্য বুঝিয়ে দিই, সেটা হচ্ছে ধরেন আপনি একটা অ্যারে নিয়েছেন নাম্বারস, হ্যাঁ, সেটা ধরেন 1, 2 আর 3, এই ধারণাগুলো রাখা খুব জরুরি হবে সামনে, এখানেই কনফিউশনে পড়ে যাবেন। আরেকটা ধরেন আমি নিলাম কনস্ট নাম্বারস, আরেকটা নিলাম হচ্ছে কনস্ট ধরেন অবজেক্ট, হ্যাঁ, সো ধরেন পার্সন একটা নিলাম অবজেক্ট, এবং সেটা আমি একবার এখানে এভাবে লিখছি যে ধরেন নেম হচ্ছে ধরেন সুমিত, এজ হচ্ছে ধরেন দুইটাই ধরেন আপাতত প্রপার্টি দিলাম এইটা, হ্যাঁ। সো আমরা যদি এখন পার্সনকে আমরা কনসোল ডট লগ করি, এই যে দেখেন একটা অ্যারো টাইপের দেখছেন না, এরকম একটা জিনিস আসে, হ্যাঁ, এবং তার মধ্যে এই জিনিসটা বলে একটা জিনিস থাকে প্রোটোটাইপ, হ্যাঁ। সো সেটা হয় অবজেক্টের ক্ষেত্রে, কিন্তু মানে আপনি অবজেক্টের চেহারাটার সাথে একটু পরিচিত হন, কনসোল কিভাবে দেখায়। আর একইভাবে আমরা নাম্বারসের চেহারাটাও একটু দেখি সে কিভাবে দেখায়। এই দেখেন নাম্বারসের ক্ষেত্রে কিন্তু চেহারাটা আলাদা, দেখেন এরকম কার্লি ব্রেস দিয়ে দেখাচ্ছে না, সেখানেও এই অ্যারো সাইনটা আছে কিন্তু সে এরকম কার্লি ব্রেস দিয়ে দেখাচ্ছে না, সেটাকে থার্ড ব্র্যাকেটের মতো করে দেখাচ্ছে। সো দিস ইজ হোয়াট অ্যারে লুকস লাইক, হ্যাঁ, ইন কনসোল। এই দেখেন এখানে এইভাবে দেখাচ্ছে, এই যে এইগুলা কিন্তু দেখতে একই রকম। দ্য অনলি ডিফারেন্স ইজ অবজেক্টের ক্ষেত্রে লেংথ প্রপার্টিটা নাই, হ্যাঁ, এবং অ্যারের ক্ষেত্রে লেংথটা আছে। প্রোটোটাইপ দুটাতেই আছে, কিন্তু একটার প্রোটোটাইপে অবজেক্ট লেখা আছে, একটার প্রোটোটাইপে অ্যারে লেখা আছে। সো চেহারাটা একটু ভালো মতো দেখে রাখবেন, যেন কনসোলে প্রিন্ট করলে অ্যাটলিস্ট বিগিনার হিসাবে বুঝতে পারেন কোনটা অ্যারে কোনটা অবজেক্ট, ঠিক আছে। এটা নিয়ে অনেকের মানে মাথা ঘুরতে থাকে। সো সোজা কথা, অবজেক্টে কার্লি ব্রেস এরকম দেখবেন আর অ্যারেতে এরকম দেখবেন। ক্লিয়ার? তাহলে আমরা অলরেডি চেহারা সম্পর্কে আইডিয়া পেয়ে গিয়েছি। তাহলে এখন যদি আমরা এই কাজটা আরেকবার করি, রিলোড দিলাম, আমি একটা অ্যারে নিয়েছি পার্সন এই, তারপরে সেটাকে এইভাবে সেট করেছি, করে আমি যদি এখন পার্সন এই জিনিসটাকে এই অ্যারেটাকে প্রিন্ট করি, দেখেন এটা কিন্তু একটা অ্যারের মতোই দেখাচ্ছে, হ্যাঁ, এই দেখেন একটা অ্যারের মতোই দেখাচ্ছে, তার লেংথও আছে, ওকে। কিন্তু আপনি যদি পার্সন ডট লেংথ এটা দেন, সে দিবে 0, ঠিক আছে। কিন্তু তা কি হওয়ার কথা? পার্সন ডট লেংথ তো 0 না, 1, 2, 3টে এলিমেন্ট আছে দেখলে মনে হচ্ছে, হ্যাঁ, এটা একটা অ্যারে, কিন্তু দেখেন সে কিন্তু লেংথ দিচ্ছে, এখানে কিন্তু খুললেও দেখাচ্ছে লেংথ 0। সো যার কারণে পার্সন ডট লেংথ আপনি 0 পাচ্ছেন। সেখানে কি বলছে, ইফ ইউ ইউজ নেমড ইন্ডেক্সেস, মানে আমরা এখানে 0, 1, 2 এভাবে করিনি, কিন্তু আমরা প্রত্যেকটা ইন্ডেক্সের নাম দিয়েছি, যেমন প্রথম ইন্ডেক্সের নাম দিয়েছি ফার্স্ট নেম, তারপরটার নাম দিয়েছি লাস্ট নেম, তারপরটার নাম দিয়েছি এজ। এরকম নেমড ইন্ডেক্স যখন আমরা ইউজ করব, জাভাস্ক্রিপ্ট উইল রিডিফাইন দ্য অ্যারে টু অ্যান অবজেক্ট। জাভাস্ক্রিপ্ট এটাকে অবজেক্ট আকারে রিডিফাইন করে ফেলবে। আফটার দ্যাট সাম অ্যারে মেথডস অ্যান্ড প্রপার্টিজ উইল প্রডিউস ইনকারেক্ট রেজাল্টস। সো এই প্রপার্টি লেংথ প্রপার্টি যার কারণে ইনকারেক্ট রেজাল্ট দিচ্ছে। সো জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি ইজ ট্রিটিং ইট লাইক অ্যান অ্যাকচুয়াল অবজেক্ট, নট অ্যারে। ক্লিয়ার? সো নেমড ইন্ডেক্স অ্যারেতে ইউজ করবেন না। ক্লিয়ার? সো যদি করতেও হয়, বি অ্যাওয়্যার অফ দ্যাট যে আলটিমেটলি সেটা কিন্তু অ্যারে মেথড, সেটাতে আপনি অ্যাপ্লাই করতে মানে করাটা আনপ্রেডিক্টেবল হবে। যেমন এখানে লেংথ দিয়ে বুঝতে পারছেন 3 ভাবে ভেবেছিলেন কিন্তু আসলে চলে আসছে 0। এরকম অ্যারের বিভিন্ন ফাংশন কল করতে যাবেন যখন, যেমন ফর ইচ, হ্যান ত্যান, এগুলো সেগুলোও আনপ্রেডিক্টেবল দিতে পারে। সো সেটাই এখানে বলা হয়েছে। এখন আসি দ্য কমন ডিফারেন্স বিটুইন অ্যারেজ অ্যান্ড অবজেক্টস। ইন্টারভিউতে এগুলো কোশ্চেন করা হয়। ইন জাভাস্ক্রিপ্ট অ্যারেজ ইউজড নাম্বারড ইন্ডেক্সেস। এইটাই যে জিনিসটা আপনাদেরকে শিখালাম, এইটাই হচ্ছে অ্যারে এবং অবজেক্টের ফান্ডামেন্টাল ডিফারেন্স। অ্যারে নাম্বার ইন্ডেক্স ব্যবহার করে আর অবজেক্ট নেমড ইন্ডেক্স ব্যবহার করে। কিন্তু একই সাথে অ্যারেজ আর এ স্পেশাল কাইন্ডস অফ অবজেক্টস উইথ নাম্বারড ইন্ডেক্সেস। হ্যাঁ, সো দেখেন এই কথাটা বুঝতে, এটাই হচ্ছে অ্যারের অ্যাকচুয়াল ডেফিনেশন ইন জাভাস্ক্রিপ্ট। যদি আমি একটু রিলোড দেই, আমি আবার আপনাদেরকে নাম্বারস একটা অ্যারে, সুন্দর একটা অ্যারে বানিয়ে দেখাই, যেটা একটা পারফেক্ট অ্যারে। এই তারপরে আমরা নাম্বারসকে প্রিন্ট করি। হ্যাঁ, করলে এই দেখেন অ্যারেজ আর স্পেশাল কাইন্ড অফ অবজেক্টস। এই যে এটাও কিন্তু অবজেক্টের মতোই দেখাচ্ছে, যেখানে
উইথ নাম্বার ইন্ডেক্সেস। দেখেন আমরা যেভাবে অবজেক্টে এক একটা ইন্ডেক্স দিচ্ছিলাম, ফার্স্ট নেম লাস্ট নেম এরকম প্রপার্টি দিচ্ছিলাম, অ্যারে যেটা করে সিম্পলি ওরকমই একটা অবজেক্ট, বাট সে ইন্ডেক্সগুলোকে সব নাম্বারড ইন্ডেক্স করে, 0 1 2 এরকম, নেমড না, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম স্ট্রিং এর মতো এরকম না। ক্লিয়ার? সো দিস ইজ দ্য ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন অ্যারে অ্যান্ড অবজেক্ট। ক্লিয়ার? আচ্ছা, ওয়েন টু ইউজ অ্যারে অ্যান্ড ওয়েন টু ইউজ অবজেক্ট, কখন আপনি অ্যারে ব্যবহার করবেন এবং কখন আপনি অবজেক্ট ব্যবহার করবেন। জাভাস্ক্রিপ্ট ডাজ নট সাপোর্ট অ্যাসোসিয়েটিভ অ্যারেস, যেটা একটু আগে আমরা দেখলাম, নেমড ইন্ডেক্স দিলেই সেটা অ্যাসোসিয়েটিভ অ্যারে হতো। ইউ শুড ইউজ অবজেক্টস ওয়েন ইউ ওয়ান্ট দ্য এলিমেন্ট, যখনই আপনার এরকম অ্যাসোসিয়েটিভ অ্যারে টাইপের জিনিসের প্রয়োজন হবে, অ্যারে ইউজ করবেন না, অবজেক্টে চলে যাবেন। ইউ শুড ইউজ অবজেক্টস ওয়েন ইউ ওয়ান্ট দ্য এলিমেন্ট নেমস টু বি স্ট্রিংস, যেটা আমরা বুঝতেই পারছি যে যখনই আমার এলিমেন্টের নামগুলো স্ট্রিং এ প্রয়োজন হবে, কারণ আমরা দেখলাম নাম্বার ইন্ডেক্স যদি আমার প্রয়োজন না হয় তাহলেই আমি সেখানে অবজেক্ট ইউজ করব। ইউ শুড ইউজ অ্যারেজ ওয়েন ইউ ওয়ান্ট দ্য এলিমেন্ট নেমস টু বি নাম্বারস, যখন আপনি চাবেন যে আপনার অ্যারের যে এলিমেন্ট নেমগুলো নাম্বার হবে তখন আপনি সেখানে অ্যারে ইউজ করবেন। আচ্ছা, এই একইভাবে নিউ অবজেক্টের নিউ স্ট্রিং নিউ নাম্বারের এবং নিউ নাম্বারের মতো নিউ অ্যারে অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন এই লিটারাল সিনট্যাক্সটা লিখতে। এটাকে আসলে লিটারাল সিনট্যাক্স বলা যায় না অ্যারের ক্ষেত্রে, এটা হচ্ছে মানে কি বলবো, ওপেন সিনট্যাক্স বলতে পারেন আর কি, যেটা যে নামই মনে রাখেন আর কি। সো দিস টু ডিফারেন্ট স্টেটমেন্টস বোথ ক্রিয়েটস এ নিউ অ্যারে কন্টেনিং 6 নাম্বারস, বাট দিস টু আর সেম ভ্যালিড। ঠিক আছে, সো এটাও আপনারা জেনে রাখলেন। The new keyword only complicates the code, যে একই কথা আবার বলছে। What if I remove one of the elements? আচ্ছা, এখানে বলছে this creates an array with 40 undefined। আচ্ছা, ওকে, সো আপনি এখানে যেটা বলছে যে যেমন ধরেন এখানে নিউ অ্যারে, দিস ক্রিয়েটস অ্যান অ্যারে উইথ 2 এলিমেন্টস 40 অ্যান্ড 100, যে নিউ অ্যারে দিয়ে আমি 40 এবং 100 দিলে সে একটা নিউ অ্যারে তৈরি করে 40 এবং 100 দিয়ে। হোয়াট ইফ আই রিমুভ ওয়ান অফ দ্য এলিমেন্টস, দিস ক্রিয়েটস অ্যান অ্যারে উইথ 40 আনডিফাইন্ড এলিমেন্টস। আচ্ছা, সো যখন আচ্ছা, সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। ধরেন আপনি যখন 2টা দিচ্ছেন, হ্যাঁ, যেমন আমি এটা আপনাদেরকে একটু প্রিন্ট করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ব্রাউজারে চলে যাচ্ছি, ধরেন আপনি রিলোড দিলাম, ধরেন আপনি এরকম পয়েন্টস নামে একটা অ্যারে তৈরি করেছেন। এখন যদি আপনি পয়েন্টস দেন তাহলে দেখবেন যে 40 এবং 100 আছে, ঠিক আছে। বাট ধরেন আচ্ছা, এটাই আমি আরেকবার করি। ধরেন পয়েন্টস আপনি তাহলে তৈরি করলেন কি, একটা অ্যারে তৈরি করলেন, ওকে। এখন ধরেন আপনি এইরকম জাস্ট 40 100 2টা এলিমেন্টের করেছিলেন, কিন্তু আপনি যদি এখন এখানে একটা এলিমেন্টের করেন, আপনার ধারণা যে তাহলে 40 বলে একটা এলিমেন্ট থাকবে, কিন্তু আপনি যদি এটা দেখেন সে আসলে 40 লেংথের একটা অ্যারে তৈরি করেছে, প্রত্যেকটা ভ্যালু আনডিফাইন্ড। রিডিকুলাস বিহেভিয়ার, এটা নিউ অ্যারে সিনট্যাক্সের বৈশিষ্ট্য, যে যখন আপনি একটা দিবেন তখন সে আসলে ওইটাকে কয়টা এলিমেন্ট বানাতে হবে সেটা ধরে নেবে, আর যখন আপনি এরকম কমা দিয়ে দিয়ে লিখবেন তখন সে বুঝতে পারবে। সো বুঝতেই পারছেন নিউ অ্যারে একটা কমপ্লিকেটেড জিনিস, এই জন্য সে বলে দিচ্ছে যে এরকম অ্যাম্বিগুইটি তৈরি হতে পারে, যার কারণে অলওয়েজ ইউজ এরকম ওপেন সিনট্যাক্স। ক্লিয়ার? আচ্ছা, how to recognize an array? A common question is how do I know if a variable is an array? কারণ আমরা যখন দেখেছি যে টাইপ অফ দিলে দুইটাই অবজেক্ট আসে, তাহলে আমি বুঝবো কি করে কোনটা অ্যারে কোনটা অবজেক্ট। যেমন এটা একটা অ্যারে, কিন্তু আপনি যখন টাইপ অফ ফ্রুটস দিবেন তখন সে রিটার্ন অবজেক্ট, কারণ আমরা জানি অ্যারে হচ্ছে একটা সার্টেন টাইপ অফ অবজেক্ট। দ্য টাইপ অফ অপারেটর রিটার্নস অবজেক্ট বিকজ জাভাস্ক্রিপ্ট অ্যারে ইজ অ্যান অবজেক্ট। ওকে, ফাইন। সলিউশনটা কি? প্রথম সলিউশন হচ্ছে টু সলভ দিস প্রবলেম ECMAScript 5 ডিফাইন্স এ নিউ মেথড array.isArray। জাভাস্ক্রিপ্টে আমাদেরকে ইজ অ্যারে নামক একটা ফাংশন দিয়ে দিয়েছে, ঠিক আছে, সেইটা কল করে আপনি করতে পারেন, কিন্তু মনে রাখবেন সেটা বড় হাতের অ্যারের উপরে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, মানে নিউ বড় হাতের অ্যারে যেটা আমরা করি, যেরকম নিউ বড় হাতের স্ট্রিং, তো সেইগুলো সব এক্সিস্ট করে, বড় হাতের অবজেক্ট, বড় হাতের স্ট্রিং, বড় হাতের নাম্বার, সেই জিনিসগুলো আসলে কি সেটা আমরা পরে জানবো। বাট এই যে অ্যারে, সে মূলত এইভাবে মনে রাখবেন, আমরা যে অ্যারেগুলো বানাই সেগুলো হচ্ছে, এই বড় অ্যারে হচ্ছে তার বাবা, তার থেকে আসে। সো বড় অ্যারে ডট ইজ অ্যারে যদি আপনি কল করেন এবং এই ফাংশনের প্যারামিটার হিসেবে যদি আপনি এই এটাকে বলে দেন, এই অ্যারেটাকে পাস করে দেন, তাহলে সে বলবে এটা ট্রু না ফলস। যেমন আমরা যদি কুইকলি ব্রাউজার একটু দেখে ফেলি, আমি একটু রিলোড দিলাম, ধরেন আমার কনস্ট্যান্ট নাম্বারস ইজ ইকুয়াল টু 1 2 3, ওকে। আপনি আচ্ছা, এবং ধরেন আরেকটা দিচ্ছি, ধরেন কনস্ট্যান্ট পারসনস ইজ ইকুয়াল টু, ধরেন নেম, আমার নাম দিলাম, আর ধরেন এজ দিলাম, ঠিক আছে, ওকে। এখন যদি আপনি টাইপ অফ
নাম্বারস দেন, এটা আমরা আগেও দেখেছি, আরেকবার দেখাচ্ছি। অ্যারেটাও অবজেক্ট আসবে, টাইপ অফ যদি আপনি পার্সনস দেন তাহলেও অবজেক্ট আসবে। তাহলে আপনি প্রমাণ করবেন কি করে, কোডের মধ্যে বুঝবেন কি করে যে কোনো একটা জিনিস অ্যারে নাকি অবজেক্ট? হ্যাঁ, সেটা বোঝার জন্য তাহলে আপনি যেটা করতে পারবেন, প্রথম সলিউশন যেটা, সেটা হচ্ছে আমাদের নাম, মানে আমরা যেটা করব বড় হাতের অ্যারে ডট ইজ অ্যারে, দেখেন সাজেশনও আসছে ইজ অ্যারে, তারপরে আমি সেটার মধ্যে পাস করে দিব নাম্বারস, দেখেন ট্রু আসছে। কিন্তু আপনি যদি এটার মধ্যে আমাদের পার্সনসটাকে করেন, ফলস আসবে, কারণ পার্সনস একটা অবজেক্ট। সো এইটা আসলে, এই ফাংশনটা আসলে ডিফাইন করতে পারে, বলতে পারে যে এটা ট্রু না ফলস। কিন্তু এটা ECMAScript 5 থেকে অ্যাভেলেবল, যেটা বেশ পুরনো আর কি, সো ইউজ করতে পারেন। আচ্ছা, 2 হচ্ছে ইনস্ট্যান্স অফ অপারেটর আছে একটা। আমরা যে অপারেটর পড়েছিলাম সেখানে যে রেফারেন্সগুলো ছিল না, সেখানে আমরা শুধু ইকুয়াল টু এই ধরনের অ্যারিথমেটিক জিনিস নিয়ে কথা বলেছিলাম, বাট ইনস্ট্যান্স অফও ছিল সেখানে। তো সেই ইনস্ট্যান্স অফ হচ্ছে রিটার্ন করে যে সেটা কিসের ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স মানে হচ্ছে কি বলবো, মানে কি বলবো, কার থেকে এসছে এরকম একটা ব্যাপার আর কি। ইনস্ট্যান্স মানে ওইটার একটা প্রতিচ্ছবি, এইটা আর কি। সো দ্য ইনস্ট্যান্স অফ অপারেটর রিটার্নস ট্রু ইফ অ্যান অবজেক্ট ইজ ক্রিয়েটেড বাই এ গিভেন কনস্ট্রাক্টর। বাই দ্য ওয়ে, টাইপ অফ যেটা আমরা ইউজ করি, টাইপ অফ কিন্তু কোনো ফাংশন না, আমরা কি করি টাইপ অফ দিয়ে একটা স্পেস দিয়ে লিখে দিই, টাইপ অফ কিন্তু একটা অপারেটর। হ্যাঁ, সো এই যে ইনস্ট্যান্স অফ, সেটাও একটা অপারেটর। এবং তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখবো কিভাবে, টাইপ মানে টাইপ অফের ক্ষেত্রে আমরা আগে লিখি টাইপ অফ, তারপরে আমরা লিখি হচ্ছে ধরেন কোনো একটা অ্যারের নাম, যেমন ফ্রুটস বা এরকম। বাট ইনস্ট্যান্স অফের ক্ষেত্রে লিখতে হবে এইটা, ফ্রুটস আগে লিখতে হবে অ্যারেটার নাম, ইনস্ট্যান্স অফ সেটা কি একটা, মানে এটা আসলে ট্রু আর ফলস রিটার্ন করবে। টাইপ অফ কি করে, টাইপ অফ হচ্ছে টাইপটা রিটার্ন করে, বাট ইনস্ট্যান্স অফ রিটার্ন করবে ট্রু আর ফলস। যে সে আসলে কোশ্চেন করে যে এটা কি এই অ্যারের ইনস্ট্যান্স, সেটা মানে ফ্রুটস কি অ্যারের ইনস্ট্যান্স, সেটা জানতে গেলে আমরা লিখবো ফ্রুটস ইনস্ট্যান্স অফ অ্যারে। আমরা যদি জানতে চাই পার্সন কি অবজেক্টের ইনস্ট্যান্স, তাহলে আমরা লিখবো পার্সনস ইনস্ট্যান্স অফ অবজেক্ট। ক্লিয়ার? সো আমাদের তো এখানে অলরেডি সেটা আছে। সো আমরা তাহলে চলেন সেভাবে দেখে ফেলি। আমাদের নাম্বার হচ্ছে একটা অ্যারে, রাইট? নাম্বার হচ্ছে আমাদের অ্যারে, তাহলে আমরা লিখবো নাম্বারস। এই দেখেন ইনস্ট্যান্স অফ সাজেশনও দিচ্ছে, নাম্বার ইনস্ট্যান্স অফ। আমরা তাহলে জিজ্ঞেস করব এটা কি অ্যারে কিনা, এই দেখেন ট্রু দিচ্ছে। কিন্তু নাম্বার ইনস্ট্যান্স অফ যদি আমি অবজেক্ট বলি তাহলে সে, সো একটা অ্যারে মানে কাহিনীটা হচ্ছে ইনস্ট্যান্স অফ, কিন্তু নাম্বার আসলে অ্যারেরও ইনস্ট্যান্স, অবজেক্টেরও ইনস্ট্যান্স। কিন্তু অবজেক্ট কখনো অ্যারের ইনস্ট্যান্স না। মানে যেমন ধরেন আমরা যদি এইভাবে বলি, আমাদের আরেকটা ছিল পার্সনস, সেটা ছিল অবজেক্ট, রাইট? পার্সনস আমরা যদি দেখি ইনস্ট্যান্স অফ, এটা যদি আপনি অ্যারে দেন তাহলে কিন্তু ফলস, ঠিক আছে? কিন্তু পার্সনস ইনস্ট্যান্স অফ অবজেক্ট দিলে ট্রু। সো একটা জিনিস আসলে অ্যারে কিনা সেটা চেক করার জন্য কিন্তু আপনি ইনস্ট্যান্স অফ তাহলে ইউজ করতে পারছেন, কারণ নাম্বারস ইনস্ট্যান্স অফ অ্যারে দিলে যদি সে ট্রু দেয় তাহলে সে আসলে অ্যারে শিওর হতে পারবেন আপনি। তো এটাই তারা বলছে আর কি এখানটায়। সো আমরা দুইটা সলিউশন দেখলাম, একটা হচ্ছে ইজ অ্যারে ইউজ করা, যেটা কম্পারেটিভলি রিলেটিভলি স্মার্টার অ্যাপ্রোচ, আগে এটা ব্যবহার করা হয়তো ইনস্ট্যান্স অফ, এই আর কি। সো এখানে একটা এক্সারসাইজ আছে, দেখবেন। সো এই হচ্ছে অ্যারে, খুবই গুরুত্বপূর্ণ একটা ছিল, যার কারণে আমি খুব শর্টে করতে পারলাম না, মানে আপনারা বুঝতেই পারলেন যেটা বিগিনার সিরিজ, আমাকে ধরে ধরে বোঝাতে হবে। এবং সরি, আমি আসলে একটু করে ভিডিও করে সেটা লিভ করে আরেকটা দিকে চলে যাওয়া কনসেন্ট্রেশনের ব্যাঘাত বলে মনে করি, যার কারণে যেটা, এবং আমি কিন্তু একটাও এক্সট্রা কথা বলি না। সো সেটাই বলছি যে আপনারা বুঝতেই পারছেন, বোঝাতে গেলে আসলে এইভাবেই বোঝাতে হয় বিগিনারকে। সো এনিওয়েজ, আশা করি আপনাদের উপকারে এসছে। আপনারা আমার এই কথাটা শুনে যদি একবারে না বুঝেন, বারবার রিপিট করবেন, ভিডিও করলে অবশ্যই বুঝতে পারবেন এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। তো অ্যারের এই টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই টিউটোরিয়ালটা আমি আর বড় না করে এখানেই শেষ করছি। এর পরের টিউটোরিয়ালে আমরা অ্যারে মেথড নিয়ে আলোচনা করব।